আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সারফেসে আজকে দুপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট হয়েছে, যা সমস্ত ভারতবাসীর জানা উচিত। এবং ভারত, বাংলাদেশ এবং চীন, এই যে ট্রায়াঙ্গুলার অ্যাক্সেস, সেই অ্যাক্সেসে বড় সড়ো একটা পরিবর্তন এসছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে গেছেন এবং আজকে চীনের প্রধানমন্ত্রী সি জিনপিং এর সঙ্গে তিনি একটি বৈঠকও করেন। এই বৈঠকের পরে পরিষ্কারভাবে বাংলাদেশের পলিসিগতভাবে একটি শিপমেন্ট দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে তারা সরাসরি ভারতের পিছনে ছুরিটি মারতেও দুবার ভাবছেন না। কেন আমি বলছি ছুরি মেরেছে বাংলাদেশ? কারণ এর আগে ভারত ও বাংলাদেশের সঙ্গে হওয়া একটি চুক্তি, যেটি 2015 সালে হয়েছিল, সেই 2015 সালের চুক্তিকে বাংলাদেশ সরকার কার্যত ভেস্তে দিল এবং ভেস্তে দিয়ে যারা চীনের সঙ্গে এমন নতুন একটি প্রজেক্টকে একদম ভারতের সীমান্তে বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় প্ল্যান করলো, যা ভারতের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কনসার্নিং। কি হয়েছে পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এবং আজকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি ভারতের সীমান্তে অন্তত সেভেন সিস্টার্স ওরিয়েন্টেড এমন কিছু বিষয় হচ্ছে যা কিন্তু ভারতের পক্ষে ডাইজেস্ট করা একটু কঠিন। প্রথমত, আজকে ভারতের বিপক্ষে গিয়ে চীনের সঙ্গে একটি মেগা চুক্তি করে বাংলাদেশের সরকার। সেই চুক্তিতে পরিষ্কারভাবে তারা বলেছে যে তারা তাদের যে মঙ্গলা পোর্ট সেটি চীনের হাতে তুলে দিতে চায়। এই মঙ্গলা পোর্ট কেন্দ্রেই এখন এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করবে চীন। অর্থাৎ বাংলাদেশ তাদের যে পোর্ট প্রজেক্ট তা সরাসরি চীনের হাতে তুলে দিল এবং এই অঞ্চলে সমস্ত টার্মিনাল যে রাইটস হয় তা চীনের কোম্পানিকে কিন্তু দিয়ে দিল। বাংলাদেশের আগের ঘোষিত পলিসি কি ছিল? আগের ঘোষিত পলিসি ছিল বাংলাদেশ চীন ও ভারতের মধ্যে তাদের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিকে ব্যালেন্স করে চলবে। শেখ হাসিনার সময়তেও কিন্তু আমরা এটি দেখেছিলাম, যেখানে বাংলাদেশ দুপক্ষকেই সমান গুরুত্ব দিত এবং দুপক্ষের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ টাই আপ গুলো করতো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসার পর আমরা ক্রমাগত দেখছি যে বাংলাদেশ সরকার চীনকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং কখনো পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছে শুধুমাত্র ভারতের উপর অকারণ চাপ তৈরি করার জন্য। আজকেও তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেলাম। 2026 জুন মাসে দুটো গুরুত্বপূর্ণ আপডেট আজকে বাংলাদেশের পক্ষ থেকে এসছে, যেখানে বলা হচ্ছে চাইনিজ স্টেট ওন্ড এন্টারপ্রাইজ এবার বাংলাদেশের মঙ্গলা পোর্টকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করবে, যা অত্যন্ত কনসার্নিং ভারতের জন্য। দ্বিতীয় যে বিষয়টি বলা হচ্ছে তা হলো চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর তৈরি হবে। অর্থাৎ এই মুহূর্তে চায়না এবং মায়ানমারের মধ্যে যে পাইপলাইন গেছে, যা তেল মায়ানমারে পৌঁছে দেয়, সেই কানেক্টিভিটিতে বাংলাদেশও কিন্তু অংশগ্রহণ করবে। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে বাইপাস করে বাংলাদেশ চীনের সঙ্গে এক শক্তিশালী অ্যাক্সেস তৈরি করছে, যে অ্যাক্সেস এমন একটা জায়গায় তৈরি করা হচ্ছে যা ভারতের উত্তর পূর্ব ভারতের একদম নাকের ডগায়। বাংলাদেশ পরিষ্কারভাবে একটি স্টেটমেন্ট দিয়েছে। কি বলেছে তারা স্টেটমেন্টে বলেছে যে চীন হলো ভবিষ্যৎ এবং তারা ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করে। দ্বিতীয়ত তারা বলেছে জয়েন্টলি এই সময় চীনের সঙ্গে তারা একাধিক ইনিশিয়েটিভ ভবিষ্যতে লঞ্চ করবে। অর্থাৎ তারা ভারতকে বাইপাস করে চীনকে ভবিষ্যতের সহযোগী পার্টনার হিসাবে বেছে নিল আজকের এই সফরে গিয়ে। মঙ্গলা পোর্ট কেন এত ইম্পর্টেন্ট, কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং স্ট্র্যাটেজিক্যালি খুব খুব প্রয়োজনীয় একটি পয়েন্ট ভারতের জন্য ছিল। দেখুন, মঙ্গলা পোর্ট কলকাতা থেকে মাত্র 180 থেকে 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এটি হলো সেকেন্ড লার্জেস্ট বা বিজিয়েস্ট পোর্ট বাংলাদেশের। প্রথমটি হলো চট্টগ্রাম, দ্বিতীয়টি হলো মঙ্গলা পোর্ট। 2015 সালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একটি জয়েন্ট ডিক্লারেশন আমাদের সামনে নিয়ে আসেন। সেই ডিক্লারেশনে বলা হয় যে এখানে 110 একর জমি আইডেন্টিফাই করা হচ্ছে,
যেখানে ভারত ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরি করবে। অর্থাৎ 2015 সালে চুক্তি অনুযায়ী মঙ্গলা পোর্টকে কেন্দ্র করে ভারত তাদের ইকোনমিক্যালি যে জোন আছে, সিভিলিয়ান পারপাসে ব্যবহৃত যে ঘাঁটি আছে, সেই ঘাঁটিকে বিল্ড আপ করবে সুন্দরবনের কাছে মঙ্গলা পোর্ট। ফলে ভারত এবং বাংলাদেশের কানেক্টিভিটি যেমন মজবুত হবে, একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের মতো বন্ধু রাষ্ট্র থাকলে ভারতের বিপদের সম্ভাবনা কমবে। এখন দেখা যাচ্ছে চীন ওই মঙ্গলা পোর্টে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বিল্ড আপ করছে এবং এখানেই চায়না বাংলাদেশ মায়ানমার করিডর তৈরি হচ্ছে। এছাড়া আজকে বাংলাদেশের সঙ্গে চীন প্রায় 17টি মৌ চুক্তি স্বাক্ষর করে এবং চীনের সেই বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভেও বাংলাদেশ এখন অফিসিয়ালি পার্টনার হতে চলেছে। ফলে সব মিলিয়ে ভারতকে বাইপাস করে চীনের সঙ্গে তারা নতুন অক্ষ তৈরি করছে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। চীন মায়ানমার অ্যাক্সিসটি কি? দেখুন, এই মুহূর্তে চীন এবং মায়ানমারের মধ্যে একটি অয়েল পাইপলাইন আছে, যে পাইপলাইনের মাধ্যমে চীন রেগুলার ওয়েতে মায়ানমারে তেল পৌঁছে দেয়। এবার বাংলাদেশ বলছে যে আমরা সেই চীন মায়ানমার এক্সক্লুসিভ যে পাইপলাইন আছে, ইকোনমিক জোন আছে, সেখানে আমরা অংশগ্রহণ করব। অর্থাৎ চীন মায়ানমার পাইপলাইন যেভাবে বিল্ড আপ হয়েছে, সেই পাইপলাইনকে কেন্দ্র করে রেলওয়ে প্রজেক্ট, সেই পাইপলাইনকে কেন্দ্র করে একাধিক পোর্ট যেভাবে বিল্ড আপ হয়েছে, বাংলাদেশ এখন এই দুইয়ের মাঝখানে ভিত তৈরি করবে। চীন কিন্তু এখানে ভারতকেও প্রস্তাব দিয়েছিল, ভারতকেও তারা বলেছিল যে তারা ভারতের সঙ্গে একত্রে মিলে বাংলাদেশ চায়না প্রপোজাল, মানে বাংলাদেশ চায়না ইন্ডিয়ান করিডর তৈরি করতে। ভারত কিন্তু কোনো অবস্থাতেই চীনের এই প্রস্তাবে রাজি হয়নি। এখন বাংলাদেশ চাইছে এই প্রস্তাবটি নতুন ভাবে রিভাইভ করে চীন যেন বাংলাদেশ চায়না মায়ানমার করিডর তৈরি করে, যেন বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্ব আরো বাড়িয়ে ফেলতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে এর ফলে কি হলো? দুটো ডেভেলপমেন্ট। প্রথমত, চীন মায়ানমার করিডর তৈরি হচ্ছে বাংলাদেশকে সঙ্গে নিয়ে, এই একটা ডেভেলপমেন্ট। দ্বিতীয় ডেভেলপমেন্ট হলো 2015 সালে হওয়া শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে মঙ্গলা পোর্ট নিয়ে একটি চুক্তি, যেখানে ভারত ইন্ডিয়ান এক্সক্লুসিভ জোন তৈরি করবে, সেই পুরো বিষয়টাও চীনের হাতে তুলে দিল বাংলাদেশ। এর ফলে যেটি হবে তা হলো ভারতের নর্থ ইস্টের জন্য যে কানেক্টিভিটি পয়েন্ট ভারত তৈরি করতে চেয়েছিল, তা কিন্তু একটু বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে। এর ফলে মেরিটাইম অ্যাক্সেস এই মুহূর্তে চীনের কিন্তু অনেক বেড়ে যাবে ভারত সীমান্তে। প্রথমত, বে অফ বেঙ্গলের অ্যাক্সেস সরাসরি কিন্তু চীন করতে পারবে মঙ্গলা পোর্টকে কাজে লাগিয়ে। দ্বিতীয়ত, স্টেট অফ মালাক্কা, যে মালাক্কা দিয়ে 20% গ্লোবাল ট্রেড কার্যত নিয়ন্ত্রিত হয়, যে স্টেট অফ মালাক্কা আন্দামানের কাছে অবস্থিত এবং চীন স্টেট অফ মালাক্কা দিয়ে গোটা দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, সেই স্টেট অফ মালাক্কাতেও বাংলাদেশকে কাজে লাগিয়ে চীনের প্রেজেন্স কিন্তু অনেকটা বাড়বে। মঙ্গলা পোর্ট যদি স্ট্র্যাটেজিক্যালি এর জিওগ্রাফিক্যাল লোকেশনটি দেখেন, তাহলে দেখবেন ভারত ভেবেছিল যে ভারতের বিভিন্ন অংশ থেকে প্রথমে পোর্ট কাজে লাগিয়ে বা পোর্ট বন্দরকে কাজে লাগিয়ে নির্দিষ্ট পথে জিনিসপত্র পাঠাবে বাংলাদেশের মঙ্গলা পোর্টে, এবং বাংলাদেশের মঙ্গলা পোর্ট থেকে সেই জিনিসপত্র ঢুকে যাবে ভারতের নর্থ ইস্টে, অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেভেন সিস্টার্সও কিন্তু ভারতের কাছে অত্যন্ত শক্তিশালী একটি স্ট্র্যাটেজিক হাব, এবং সেই হাবটিকে সিকিওর করাই ছিল ভারতের লক্ষ্য মঙ্গলা পোর্টকে কাজে লাগিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে কানেক্টিভিটি একটা লস্ট হবে তো বলা বাহুল্য। চীন এই মঙ্গলা পোর্টকে কাজে লাগিয়ে তারা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করবে, এবং চীন বলে যে এই পোর্টগুলো বেসিক্যালি সিভিলিয়ান ইউজের জন্য ব্যবহার হবে, অর্থাৎ সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে। কিন্তু আমরা অতীতে দেখেছি সাধারণ মানুষের ব্যবহার করার নাম করে যে দেশ থেকে চীন এই ধরনের পোর্ট নিয়েছে, সেটিকে পরবর্তীকালে তারা ডুয়েল পারপাসে ব্যবহার করেছে। অর্থাৎ এই পোর্টকে কাজে লাগিয়ে ইন্টেলিজেন্সকে কাজে লাগাবে চীন, তাদের সিকিউরিটি একাধিক মেকানিজমকে কাজে লাগাবে চীন, এবং ভারতের উপর গোয়েন্দা নজরদারিও চীন খুব সহজে চালিয়ে ফেলতে পারবে, কারণ এটি ভারত থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং চীন কিন্তু ঠিক সেটাই চাইছিল। পাশাপাশি সিকিউরিটি ইউজ এবং বে অফ বেঙ্গলের প্রেশার কিন্তু ভারতের উপর নিঃসন্দেহে বাড়বে মঙ্গলা পোর্ট চীন পেয়ে যাওয়ার পর। এছাড়াও শিলিগুড়ি করিডোরের কাছে তিস্তা প্রজেক্ট, যে তিস্তা প্রজেক্টও এই মুহূর্তে বাংলাদেশ চীনের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ স্বঘোষিত ভারত বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে। মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপ নিয়েছিলেন, আজকে তারেক রহমানের সরকার এসে সেই পদক্ষেপ আরো জোরালোভাবে নেওয়া হচ্ছে, এবং এই পুরো বিষয়টি পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে। এবার বিগার পিকচারটা একটু ভাবানোর চেষ্টা করছি আমাদের।
যতটা সহজভাবে ভাবছি বিষয়টা কি চায়নাও তো ঠিক ততটা সহজে হিসাব করছে? আমি বারবার একটি ভিডিওতে বা বিভিন্ন ভিডিওতে ইন্দো প্যাসিফিক যে পলিসি সেই পলিসি নিয়ে কথা বলেছি, আমেরিকার পলিসি, যে পলিসি অনুযায়ী আমেরিকার সবসময় ভারতকে পাশে দরকার। এই পলিসিতে বঙ্গোপসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভারত যদি শক্তিশালী হয় তাহলে আমেরিকার লাভ, কারণ আমেরিকার প্রধান শত্রু চীন। চীন এখানে শক্তিশালী হওয়া মানে বঙ্গোপসাগরের কন্ট্রোল আমেরিকার হাতে কোনোভাবে থাকবে না। চীন কিন্তু এক্ষেত্রে মঙ্গলা পোর্টকে নিয়ে এই বড় চিত্রটাই কিন্তু ভাবতে চাইছে বলে আমার ব্যক্তিগত অভিমত। চীন কিন্তু ভারতকে সরাসরি শত্রু বলে দাবি করে না, তাদের একমাত্র শত্রু রাষ্ট্র হলো আমেরিকা। স্ট্রেট অফ হরমুজের যে শিক্ষা বা বর্তমানে যে ঘটনা ঘটেছে সেইখান থেকে শিক্ষা লাভ করেছে বিশ্বের সমস্ত দেশ। বিশ্বের সমস্ত দেশ বুঝেছে যদি যুদ্ধ হয় যে কোনো মুহূর্তে স্ট্রেট অফ হরমুজের মতো যে কোনো একটি প্রণালী যদি বন্ধ করে কেউ দেয় তাহলে গোটা বিশ্বের অর্থনীতি টালমাটাল হয়ে যেতে পারে। মানে ধরুন কালকে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে বলে বা আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ হয়েছে বলে ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিল, গোটা বিশ্বের তেলের দাম বেড়ে গেল, জ্বালানি সংকটের মুখে পড়লো বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রগুলো। কালকে তাইওয়ানের উপর যদি চীন আক্রমণ করে এবং তখন যদি চীনকে সায়স্তা করতে এই স্ট্রেট অফ মালাক্কাকে বন্ধ করে দেয় আমেরিকা, তখন সব থেকে বড় বিপদে পড়বে চীন, কারণ স্ট্রেট অফ মালাক্কা দিয়ে 20% ট্রেড চীনের কিন্তু কন্ট্রোলড হয়। হিউজ ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে চীন তখন পড়বে। ফলে চীন এখন স্ট্রেট অফ মালাক্কার ব্যাকআপ হিসাবে বঙ্গোপসাগরে একাধিক মেরিটাইম রুট ক্রিয়েট করতে চাইছে এবং এই ক্ষেত্রে মঙ্গলা পোর্ট হলো তাদের সব থেকে সেফেস্ট অপশন। যে মঙ্গলা পোর্টকে কাজে লাগিয়ে তারা স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যে ধরনের মালপত্র গোটা দেশ বিদেশে পাঠাতো, এখন মঙ্গলা পোর্টকে কাজে লাগিয়েও তারা সেই ধরনের মালপত্র বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাতে পারবে। অর্থাৎ মঙ্গলা পোর্ট শুধুমাত্র ভারতের বিপক্ষে তারা স্ট্র্যাটেজিক্যালি প্রেসার তৈরি করার জন্য নিয়েছে বা এখানে ইকোনমিক এক্সক্লুসিভ জোন তৈরি করছে ভারতকে চাপে রাখতে, তা কিন্তু নয়। এখানে তারা বিগার পিকচার হিসাবে তারা তাইওয়ান এবং আমেরিকার বর্তমান সিনারিওটাও কিন্তু ভাবছে, কারণ কালকে যদি তারা তাইওয়ান আক্রমণ করে তাহলে এই স্ট্রেট অফ মালাক্কা হলো এমন একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট যেটা আমেরিকা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, এবং যদি বন্ধ করে দেয় তাহলে সব থেকে আগে বিপদে পড়বে চীন। হরমুজের মতোই এই পুরো সিনারিওটি সাউথ ইস্ট এশিয়ায় হতে পারে, তা চীন আপাততভাবে মনে করছে বলে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের সঙ্গে এই চুক্তি তারা করলো একটু কিছু নির্দিষ্ট সময়ের ব্যবধানে। কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশ কি করলো? বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সময় থেকে কিন্তু এগিয়ে আসছে, কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র ভারত বিরোধিতাকে অবলম্বন করে তারা একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে যা ভারতের সিকিউরিটির জন্য অত্যন্ত কনসার্নিং। শিলিগুড়ি করিডোরের কাছে আপনারা তিস্তা প্রজেক্ট যা চীনের হাতে তুলে দিলেন, ফলে চিকেন স্নেকের কাছে চীনা প্রেজেন্স বাড়লো। এখন মঙ্গলা পোর্ট অর্থাৎ ভারতের আরো এক প্রান্তে নর্থ ইস্টের কাছেও আপনারা চীনের প্রেজেন্স নিয়ে চলে এলেন। ফলে সরাসরি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ছলে বলে কৌশলে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে এবং ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। চীন তো এই প্রথমবারের জন্য মঙ্গলা পোর্ট চাইলো না। 2015 সালে শেখ হাসিনার সময় থেকে চীন কিন্তু এই মঙ্গলা পোর্টকে চেয়েছিল। শেখ হাসিনা চীনের কাছে দেশকে বিক্রি করে দেননি, ভারতের কাছেও দেশকে বিক্রি করে দেননি। তিনি ব্যালেন্স ডিপ্লোমেসি ইমপ্লিমেন্ট করে চীনের সঙ্গে একাধিক চুক্তি করেছেন, ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছেন এবং দুই রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে কোনো ছেলেখেলা তিনি খেলেননি। এবং এই জন্য শেখ হাসিনা কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিতে চাননি, কারণ সেন্ট মার্টিনস দ্বীপটি যদি তুলে দিত আমেরিকার হাতে বাংলাদেশ, তাহলে চীনও কিন্তু সব থেকে বড় বিপদে পড়তো। ফলে শেখ হাসিনা কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে সিকিউরিটি সেই সিকিউরিটির দিকে সকলের আগে নজর দিয়েছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী একদম বিপরীত মেরুতে অবস্থান করছেন। বাংলাদেশের লাভটা কি? বাংলাদেশের লাভ হলো তারা ভারতের উপর প্রেসার তৈরি করতে পারবে, ভারতকে চাপে রাখতে পারবে এবং ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্সকে তারা কন্ট্রোল করতে পারবে ভারত বিরোধিতা করে। বিগার পিকচার বলছে তারা চীনের সঙ্গে এমন ঋণ ফাঁদে জড়িয়ে গেছে যে এই চুক্তি করা ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় ছিল না। চীনের সঙ্গে যে ঋণ বাংলাদেশের চুক্তি আছে সেই সবকটাই চুক্তি 20 বছরের একটি চুক্তি এবং প্রত্যেকটি সুদের পরিমাণ মারাত্মক। এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমিক্যাল সিচুয়েশন যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেই ঋণ ফেরত দেওয়া বাংলাদেশের পক্ষে ক্রমশ খারাপ জায়গায় চলে গেছে। মোহাম্মদ ইউনূসের সময় জিডিপি এবং মুদ্রাস্ফীতি দুটোরই অবস্থা খারাপ হয়ে গেছিল, ফলে নতুন করে
রোজগারের মাধ্যম কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে। বাংলাদেশের মেন রোজগারের ভিত্তিটা ছিল বস্ত্র শিল্প। সেই বস্ত্র শিল্প তারা দেশ বিদেশে সরবরাহ করত। এই বিজনেসটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের সময়। ফলে ব্যাংকে টাকা নেই, সাধারণ মানুষের হাতে পয়সা নেই, এবং সরকারের কাছে ঋণ শোধ করার মতো কোনো অবস্থা উপায় কিন্তু বেঁচে নেই। ফলে চীনের সঙ্গে এই চুক্তি করা মানে বাংলাদেশ সরকার ভাবছে তারা হয়তো এই ঋণের ফাঁদ থেকে সাময়িকভাবে স্বস্তি পাবে, এবং 20 বছরের একাধিক যে ঋণ চুক্তি, সেই ঋণ চুক্তিগুলো থেকে একটু একটু করে বেরিয়ে আসতে পারবে। কিন্তু আদতে তারা যেটা বুঝলো না তা হলো চীনের হাতে কোনো পোর্ট তুলে দেওয়া মানে সারা জীবনের জন্য সেই পোর্টের দখলদারি চীন নেওয়ার। আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখেছি, যখন চীন এই পোর্টগুলোকে টাকা দিতে না পারার জন্য নিজেদের করায়ত্ত করেছে। আজকে বাংলাদেশ সরকার যদি দূরদর্শী হতো তাহলে এই ধরনের আহাম্মকের মতো সিদ্ধান্ত কিন্তু নিত না। তারা একদিকে 2015 সালে তৈরি হওয়া একটি চুক্তিকে মান্যতা দিলেন না, তারা ভারতের সঙ্গে সংঘাতে চলে গেলেন, ভারতকে পিছন থেকে ছুরিটি মারলেন এই চুক্তিকে মর্যাদা না দিয়ে, এবং একই সঙ্গে খাল কেটে কুমির নয় ড্রাগন নিয়ে এলেন, যে ড্রাগন কিন্তু তাদেরকেই কোনো না কোনো সময় গিলে খেতে পারে। দেখুন, মাৎস্যন্যায় বলে একটি শব্দ তো আপনারা সকলেই শুনেছেন, ইতিহাসের অত্যন্ত প্রচলিত একটি শব্দ, যখন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। কিন্তু এই চীনের মতো যে বড় মাছ বাংলাদেশকে গিলে ফেলতে যে মিনিট দুয়েক সময় লাগবে, তা বাংলাদেশের এই তারেক রহমানের সরকার কিন্তু বুঝেও না বোঝার ভানটি করলেন। সব মিলিয়ে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেভেন সিস্টার্স যদি ভারতের কনসার্নিং ইস্যু হয়, দ্বিতীয়ত নিঃসন্দেহে বাংলাদেশের যদি সুদূর প্রসারী ভাবনায় যদি ভাবেন, তাহলে বাংলাদেশও কিন্তু একই সঙ্গে বিপদে ফেলতে পারে। একদিনে পড়বে না বিপদে, কিন্তু একদিন না একদিন পড়বেই, এবং সেই বিপদ থেকে পরিত্রাণের উপায় এই বাংলাদেশের কাছে তখন কিন্তু থাকবে না, কারণ ইটস টু লেট টু সার্ভাইভ, যেটা ডিপ্লোমেসির পুরনো কথা, যে যদি আপনি সময়লি মানে টাইমলি অ্যাক্ট না করেন, তাহলে আপনার অ্যাক্টের জন্য আপনাকেই কোনো না কোনো সময় পতনের সম্মুখীন হতে হবে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে কমপ্লিটলি পাওয়ার শিফটমেন্ট যেটা বাংলাদেশ আজকে করলো, এবং এর পাল্টা ভারত কি করবে। আমার মনে হয় ভারতের অবিলম্বে গঙ্গা চুক্তিকে বাতিল করে দেওয়া উচিত। অবিলম্বে গঙ্গা চুক্তিকে ভারতের বাতিল করে দেওয়া উচিত। ভারতের তো কোনো দায় পড়েনি বাংলাদেশের সাধারণ মানুষকে ভালো রাখার, ভারতের তো দায় পড়েনি বাংলাদেশকে খুশি করার। কালকে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যুরিস্ট ভিসাকে ওপেন করে দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যে চিকিৎসার জন্য ভারতে আসতেন, তারা এবার এমনি আসবেন ভারতে। ফলে এই মুহূর্তে পপুলেশন এবং ডেমোগ্রাফি যেভাবে বদলাচ্ছে, এই সিদ্ধান্ত কতটা জাস্টিফাইড সে বিষয়ে প্রশ্ন উঠবে। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে ভারত কি করলো, ভারত কি পারতো করতে? ভারত গঙ্গা চুক্তি বাতিল করতে পারতো, ভারত কমপ্লিটলি ভিসা কমপ্লিটলি রিজেক্ট করে দিতে পারতো বাংলাদেশের। বাংলাদেশকে নিয়ে ভারত উদারতা যখন দেখাচ্ছে, ঠিক তখনই বিশ্বাসঘাতক বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে ভারতের সঙ্গে হয়ে যাওয়া একটি চুক্তিবদ্ধ মঙ্গলা পোর্ট, যা ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য কি কাটানো উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ভারতের কি করা উচিত? ভারতের উচিত কি গঙ্গা চুক্তি বাতিল করা? এই বাংলাদেশকে কি বোঝানো তাদের অকাত্তা, নাকি যেমন চলছে চলুক, কিচ্ছু যায় আসে না, পরবর্তীকালে যখন বিপদে পড়বো তখন দেখা যাবে? প্রশ্ন দুটো রাখলাম আপনাদের উদ্দেশ্যে, কমেন্টে জানাবেন কি করা উচিত ভারতের।